আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি সাবিয়া ইসলাম, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে কিভাবে 10টা টিপস অ্যান্ড ট্রিক্স আমি ফলো করেছি এবং তার মাধ্যমে আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। ইনশাআল্লাহ যে 10টা টিপস আমি যদি শেয়ার করি, আমার মনে হয়েছে যে আমার জুনিয়রদের জন্য অনেক উপকার হবে। সো চলো শুরু করা যাক। প্রথমত যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রথম যে তুমি যদি ডক্টর হতে চাও বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসতে চাও, তোমার প্রথম যেটা টার্গেট সেটা হচ্ছে তোমার নিজের লক্ষ্যটাকে ক্লিয়ার টার্গেট রাখতে হবে, তোমার লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা সব সময় যখন দেখি যে বন্ধুবান্ধবরা যখন দেখা যাচ্ছে যে মেডিকেল প্রিপারেশান নিচ্ছে, তখন আমরা চিন্তা করছি যে আমরা তাহলে মেডিকেল প্রিপারেশানের দিকে আগাই বা মেডিকেল প্রিপারেশান নিই। কিন্তু দেখা যাচ্ছে যে এটা যেহেতু নিজের একটা লক্ষ্য না, তখন দেখা যাচ্ছে যে আমরা মাঝ রাস্তায় গিয়ে থেমে যাচ্ছি বা মাঝ রাস্তায় গিয়ে আমাদের এই লক্ষ্যটা কিন্তু ঠিক থাকছে না। তো আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের নিজস্ব লক্ষ্যটাকে আগে নিজেদের ইনশিওর করতে হবে যে আমি সাদা অ্যাপ্রন পরে এই হাসপাতালের করিডোর দিয়ে হাঁটতে চাই, এটা আমার ড্রিম, এটা আমার স্বপ্ন। তারপরে এটা নিয়ে আগালেই ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে। তো প্রথম সেটা হচ্ছে তোমাদের ক্লিয়ার একটা টার্গেট থাকতে হবে। সেকেন্ড যে অপশানটা সেটা আমি বলবো যে মেডিকেলের ক্ষেত্রে মূল বই পড়ার কোনো বিকল্প নেই। লাইন বা লাইন মূল বই পড়তে হবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে। আমি বলবো সেটা হোক ফিজিক্স, সেটা হোক বায়োলজি, সেটা হোক কেমিস্ট্রি, সব কিছু যেহেতু থিওরি বেসড কোশ্চেন কিন্তু আমাদের মেডিকেলে আসে। সো লাইন বা লাইন আমাদের কী করতে হবে, এনসিটিভির যে বইটা আছে আমরা যেটাকে মূল বই হিসেবে ধরি সেটাকে অনেক ভালোভাবে পড়তে হবে। এরপরে অনেক প্রশ্ন থাকে যে আপু এর বাইরেও তো অনেক এক্সট্রা রাইটার থাকে, সেগুলো আমরা কি করব। এক্সট্রা রাইটারের কথা যেগুলো বলি সেগুলো আমরা পরবর্তীতে পড়ার সময় যখন আমাদের মেইন যেটাকে আমরা ধরেছি সেই বইটা যখন আমাদের ফুলি কমপ্লিটেড হয়ে যাবে, এমন হবে যে আমাদের কোনো প্রবলেম সেখান থেকে হচ্ছে না কোনো প্রশ্ন আসলে, তখন আমরা কিন্তু সেটা যদি অন্য বইগুলোকে ধরি তাহলে কিন্তু ভালো হবে। এর আগেই যদি আমরা সবগুলো বই ধরতে চাই তাহলে কিন্তু কোনোটাই ভালো হবে না। সো মূল কথা সেটা হচ্ছে মেইন বই একটা রাইটার হোক, সেটা লাইন বা লাইন টু দি পয়েন্ট অনেক ভালোভাবে পড়তে হবে। এরপরে আমি যেটা ফোকাস করব সেটা হচ্ছে সবগুলো সাবজেক্টের মধ্যে বায়োলজিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। কেন? কারণ বায়োলজির কিন্তু একটা হিউজ মার্ক বায়োলজি ক্যারি করে এবং বায়োলজির পড়াও অনেক বেশি, বোটানি, জুলজি সব কিছুর ক্ষেত্রে অনেক বেশি ফোকাস রাখতে হয়। শুধু একটা রাইটার নয়, বায়োলজির ক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন রাইটারের কোশ্চেন থাকে। আবুল হাসান, আজমল স্যার, বিভিন্ন রাইটারের কোশ্চেনগুলো আমাদের কিন্তু ইনশিওর করতে হয়। সো তার জন্য এবং হিউজ একটা পোর্শনের প্রশ্ন যেহেতু বায়োলজি থেকে হয়, তাই বায়োলজির এই অংশটা কিন্তু অনেক ভালোভাবে আমাদেরকে পড়তে হবে। বায়োলজিটা ইনফরমেটিভ, যেহেতু অনেক বেশি ইনফরমেশান আমাদের মুখস্থ রাখতে হয়। এর ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সবসময় রিভিশন বেস পড়াশোনার মধ্যে থাকতে হবে। এক চ্যাপ্টার পড়ার পর তার আগে পূর্ববর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমাকে রিভিশন করতে হবে নিয়মিত। সেইগুলো যদি আমরা চোখ রাখি তাহলে আমাদের যেটাকে বলে হচ্ছে রেসিডুয়াল মেমোরি, সেই মেমোরিতে কিন্তু সেই ইনফরমেশানগুলো স্থায়ী হয়ে যাবে। ফটোগ্রাফিক মেমোরিতে যখন এই ইনফরমেশানগুলো স্থায়ী হয়ে যাবে তখন কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। সো ইনফরমেটিভ বেসড এই সাবজেক্টটা একটু ভালোভাবে পড়ার ট্রাই করতে হবে। দেন আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা। অর্থাৎ আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেন সলভ করবো? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কি সবচেয়ে কোশ্চেনকে রিপিট হয়? আসলে প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেনগুলো যদি একইভাবে রিপিটও না হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কী হয়, আমরা ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যখন দেখব তখন আমরা বুঝতে পারবো যে বিগত বছর কোন কোন টপিক থেকে প্রশ্ন সবচেয়ে বেশি এসেছে। তখন সেই টপিক সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে, আমরা ওই টপিকটা একটু ভালো করে পড়াশোনা করে রাখতে পারবো। আমাদের যদি ওই প্রশ্নটা রিপিট না হয়, ওই টপিকটা কিন্তু অনেক অংশে রিপিট হয়ে যায়। সো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা ঠিক মতো সলভ করেছি কিনা এবং সেই সলভটা কেমনভাবে আমরা প্রশ্ন পড়ব এবং তার যে অপশানগুলো আছে সেই অপশানগুলো পড়ব। অপশানগুলো একটা হলো সেটা অ্যান্সার কেন হলো সেটা যেমন পড়তে হবে, বাকি অপশানগুলো কেন হলো না সেই জিনিসটাও কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে? ওকে, এরপর আমরা যদি বলি যে প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিস করা। আসলে এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে 1 ঘন্টার মধ্যে 100টা এমসিকিউ দেখাতে হয়। এই এমসিকিউ এর জন্য তোমাকে সময় দেওয়া হয় 60 মিনিট, এখন 15 মিনিট বাড়ানো হয়েছে। তারপরেও একটা
কম সময় কিন্তু আমাদের প্রতিটা এমসিকিউ এর জন্য পাওয়া যায়। তাই আমাদেরকে বাসায় যত বেশি এবং তার মধ্যে একটা স্ট্রেস কাজ করে, আমরা বাসায় যত বেশি এমসিকিউটা প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের হচ্ছে ওই যে পরীক্ষার হলে ওই দাগানো যে ক্যাপাবিলিটিটা সেটা কিন্তু অনেক ইনক্রিজ করবে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা। এটা বোধ আমাদের হচ্ছে এই সময়কার জন্য, যেমন আমরা এখন পড়াশোনার মধ্যে আছি, এই সময় আমাদের টাইম ম্যানেজমেন্টটা যেমন জরুরি, আমাদের মেডিকেল অ্যাডমিশনের হলে টাইম ম্যানেজমেন্টটা আরও বেশি জরুরি। এমন হবে না যে আমি হচ্ছে কিছু কোশ্চেনের জন্য এত সময় দিলাম যে পরবর্তীতে গিয়ে বাকি কোশ্চেনগুলো আমরা টাচও করতে পারলাম না। সো আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কোশ্চেন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ম্যানেজমেন্টের মাধ্যমে কমপ্লিট করা ট্রাই করতে হবে। এরপর এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি এমসিকিউ প্র্যাকটিস করার পর আমার দুর্বল জায়গাগুলো ক্লিয়ার আউট করা। দুর্বল জায়গাগুলো ক্লিয়ার আউট করলে কি হবে, আমি সেই জিনিসটা মার্কিং করে রাখতে পারবো। পরীক্ষার আগে রাতে আমার সব কিছু দেখে যাওয়া কখনোই কিন্তু সম্ভব হবে না। সেই টাইমটায় আমি যদি এই মার্কিং করা জিনিসগুলো একটু পড়ে যাই তাহলে আমার সুবিধা কী হবে, ওই মার্কিং করা জিনিসগুলো থেকে কোনো প্রশ্ন আসলে আমরা সেটা ভুল করব না, এবং সেই জায়গাটা সেই টপিকটা থেকে আর যদি কখনো কোনো প্রশ্ন হয় সেটাও কিন্তু আমরা ভুল করব না। সো আমার নিজের দুর্বল জায়গাগুলোকে কিন্তু আমার নিজেরই আইডেন্টিফাই করতে হবে। এরপর কিছু আছে যে শর্ট নোট তৈরি করা। এই শর্ট নোটটা অনেকটা হচ্ছে দুর্বল জায়গাকে পিক আউট করার মতোই, যে আমি ওই জায়গাগুলোকে মার্কিং করলাম এবং সেই জিনিসটা আমার কেন মনে থাকছে না, এই জিনিসটা মনে রাখার জন্য আমার কী কী ট্রিক্স ফলো করা উচিত, আমি নিজে যদি কোনো ট্রিক্স পাই বা কোনো কোথাও সার্চ করে যদি কোনো ট্রিক্স পাই সেটা আমি ওই শর্ট নোটের মধ্যে লিখে বা স্টিকি নোটের মধ্যে লিখে সেখানে লাগিয়ে রাখতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে নিয়মিত আমি যেটা বললাম যে হচ্ছে টেস্ট দেওয়া। এখন অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা টেস্টটা দিই, কেমন টেস্ট, যেমন হচ্ছে বাসায় বসে আমরা এমসিকিউ প্র্যাকটিস করি, টাইম ম্যানেজমেন্টের কোনো ঠিক ঠিকানা থাকে না। এরপর আমরা হচ্ছে কোথায় পরীক্ষা দিচ্ছি সেখানে টাইম আমাদের এমনভাবে ধরে একটা পরীক্ষার সিস্টেম রাখতে হবে যেটা বলা মক টেস্ট, যাতে ওই 60 মিনিটে আমি কীভাবে কোন কোয়েশ্চেনটাকে ইনশিওর করছি সেই জিনিসটা কিন্তু আমার ভালো মতো একটা ক্যাপাবিলিটি তৈরি হবে। এরপর আমি যেটা বলবো, যার কোনো বিকল্প নাই, সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি যদি এমন করো যে আমি একদিন খুব বেশি পড়লাম, আরেকদিন আমি কিছুই পড়লাম না, এভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কখনোই প্রিপারেশন নেওয়া সম্ভব না। যদি পড়া কমও হয়, প্রতিদিন ধারাবাহিকতা মেনটেন করে আমাদের পড়াগুলোকে কিন্তু রিভাইজ প্লাস নতুন টপিক পড়া, রিভাইজ প্লাস নতুন টপিক পড়া, এইভাবে নির্দিষ্ট একটা সিকোয়েন্সে কনসিস্টেন্সির সাথে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ওকে, সো 10টা পয়েন্ট ক্লিয়ার হলো। আশা করি এই 10টা পয়েন্ট যদি কেউ একটু ভালো মতো নিজের মধ্যে আয়ত্ত করতে পারো বা এই জিনিসগুলো এখন থেকে একটু প্র্যাকটিস করতে পারো, ইনশাআল্লাহ তোমরা স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবে। ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে কনসিস্টেন্ট। আর আমি বলবো যে হচ্ছে একদিন আপনিও ঢাকা মেডিকেল কলেজ সেই স্বপ্নের প্রতিষ্ঠানে পৌঁছাতে পারবেন। সো সবসময় কনসিস্টেন্সি, ধারাবাহিকতা এবং সেলফ কনফিডেন্স বজায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।